পৌষ পার্বণ লেখিকা ইরফা মাহানাজ পর্ব ২৯। যেই না পার্বণ পৌষের সাথে কিছু করবে এমন টাইমে ঠিক সেই সময়টাতে কেবিনের দরজায় কড়া নাড়ে কেউ একজন। পৌষ তো হাফ ছেড়ে বাঁচে, কিন্তু পার্বণ মোটেও খুশি নয়। সে প্রচণ্ড অসন্তুষ্ট। মনে মনে আগমন ঘটা ব্যক্তিকে একটা গালিও ছুঁড়ে মারে, সাথে নিজের ফোঁটা কপালের দোষ দেয়। ওরে বাল, এখন আবার কে আসলো? দরজার অপর প্রান্ত থেকে আবারও নক করার আওয়াজ আসে, সাথে এবার বসন্তের উচ্চস্বরও ভেসে আসে। পার্বণ ভাই, দরজা খোলো, দরজা কেন লক করলা? চিরবিরিয়ে উঠল পার্বণের মেজাজ। বলে উঠল, দরজা লক করে যেই কাজ করতে নিছি ওই কাজ করতে আর দিলি কোথায়? ফের বসন্ত ডেকে উঠতেই পার্বণ বলে ওঠে, শালার কোনো টাইম সেন্সই নাই। সেই শুরু থেকে ওর আমার রোম্যান্সের টাইমে আসা লাগবে। পার্বণের অবস্থা দেখে পৌষ আর নিজেকে ধরে রাখতে পারে না, খটখটিয়ে হেসে ওঠে। পৌষের হাসি দেখে অসহায় মুখ বানিয়ে পার্বণ বলে, হেসে নে যত পারিস হেসে নে। পৌষ নিজের হাসি থামিয়ে পেটের উপর এক হাত বুলাতে বুলাতে ভ্রু নাচিয়ে শুধায়, এতদিন তুই আমাকে জ্বালিয়েছিস, এখন আমি তোর মাথায় কাঁঠাল ভেঙে খাবো। পার্বণা নিজের তর্জনী পৌষের পেটের উপর তাক করে বলে, এখনই তোর সময়। সমস্যা নেই, আমারও দিন আসবে। একবার আমার সাউপনাটা পৃথিবীতে আসুক, তারপর দেখিস তোরে কি করি। যখন আসবে তখন দেখা যাবে, তুই আগে দরজা খোল। ইচ্ছে না থাকা সত্ত্বেও পার্বণকে যেতে হয়। দরজা খুলে দিতেই বসন্তের ৩২ পাটির দাঁত সহিত চাঁদ বদনের দর্শন হয়। নিভে যাওয়ার আগটা হুট করেই জ্বলে ওঠে। কোনো কিছু না ভেবেই বসন্তের গালে একটা থাপ্পড় দিয়ে বসে। মার খেয়ে গালে হাত দিয়ে বোকার মতো দাঁড়িয়ে আছে বসন্ত। ও তো এটাই বুঝলো না করেছে কি। বসন্ত এবারে আর সহ্য করতে পারল না। আজ সেই সকাল থেকে যে যেভাবে পারছে বসন্ত নামে অবলা ছেলেটাকে মেরে যাচ্ছে। প্রথমে খেলো আম্রপালির হাতের মার। আম্রপালিকে আর বসন্তকে একসাথে দেখে হিমসাগরের হাতে দাবাং মার্কা থাপ্পড় খায়। থাপ্পড় খেয়ে মাথা পুরো ভনভন করে ঘুরে ওঠে। চারপাশে তারা দেখে, তাহলে বোঝো কি জোরেই না মেরেছে। সেই রেশ কাটতে না কাটতে মায়ের হাতে গণধোলাই খেয়েছে। সারাদিন কোথায় টই টই করেছে সেজন্য এখন আবার যেই হাসি মুখে বড় ভাইকে ডাকলো, এখানেও মার খেলো। হা হা মারো, সবাই মিলেই বসন্ত নামের প্রাণীটিকে মেরে মেরে পৃথিবী থেকে বিলুপ্ত করে দাও। মার খেলে কেউ বিলুপ্ত হয় না। তাহলে আর কি, ল্যাটা তো চুকেই গেল। পৌষকে সেদিনই রিলিজ করে দেওয়া হয়। তারপর কেটে যায় ৭-৮ দিনের মতো। পৌষ এখন সম্পূর্ণ সুস্থ। পৌষ রেডি হচ্ছে, আজকে ওরা কলেজে যাবে। আজ কলেজে অনুষ্ঠান আছে। কিসের অনুষ্ঠান এত কিছু জানে না, শুধু জানে এতদিন ঘরে বসে বোর ফিল করেছিল, তাই আজকে নিজের মাইন্ড ফ্রেশ করতে যাবে। তাছাড়া পৌষদের কলেজটাই এমন, ১২ মাসে ১৩ পার্বণের মতো কিছু না কিছু লেগেই থাকে। সরকারি কলেজ কিনা। হিজাব নিয়ে বসেছে পৌষ, আজকে হিজাব পরে যাবে, এছাড়া কোনো উপায় নেই। পার্বণ বেয়াদবটা গলা কলার বোন কিছু রাখেনি সিল মারতে। লালচে লালচে দাগ বসে গেছে। পার্বণের মতোই ওর দুটো খচ্চর মার্কা ভাম্পায়ের টিট আছে, যেগুলো বসিয়ে একদম ঘাড়ে নকশা বানিয়েছে বেয়াদবটা। পৌষ জানি কোন দিন ওর ওই রাক্ষসের মতো দাঁতগুলো উপড়ে ফেলে দেয়। একদম জলজল করছে। যখন পৌষের গায়ে ওর ওই বিশাল ভাম্পায়ের টিট বসায়, তখন যে কি পরিমাণ জ্বলুনি হয় তা শুধু পৌষই জানে। স্টিল জ্বলছে, জায়গাটা ব্যথায় লাল বর্ণ নিয়েছে। ভাবনার মাঝেই নিজের পেটে ও বুকে পুরুষালী হাতের স্পর্শ পায় পৌষ। কেঁপে ওঠেও। আর পৌষ এটাও জানে ব্যক্তিটি আর কেউ নয়, পার্বণ। খ্যাক করে উঠল পৌষ, নিজের গায়ের উপর থাকা পার্বণের হাতের উপর হাত রেখে আয়না দিয়েই পার্বণের দিকে তাকালো পৌষ, যে কিনা পেছন থেকে পৌষকে জড়িয়ে ধরে আছে। ছাড় পার্বণ, এখন একদম নয়। হুম, তা বললে তো শুনবো না। বেয়াদব দেখ একবার তুই কি করেছিস। আয়নার মধ্যেই নিজেই নিজের করা চিহ্নগুলো দেখলো, যা পৌষের শরীরে চিকচিক করছে। পৌষের চোখের দিকে তাকিয়ে বলল, বিবাহিত মহিলাদের এরকম একটু আধটু চিহ্ন থাকেই, না হলে চলে না। স্বামী আছে অথচ শরীরে চিহ্ন থাকবে না, তা আবার হয় নাকি? তারপর পৌষকে ছেড়ে দিয়ে ওকে নিজের দিকে ফিরাই। পৌষের পায়ের কাছে এক হাঁটু গেড়ে বসে ওর পেটের উপর মাথা দেয় পার্বণ। চোখ বুজে রেখে শ্বাস নেয়, উপলব্ধি করে কিছু। হয়তো পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি বাবা হওয়ার অনুভূতিটার সাথে সুখের সাগরে পাড়ি জমায়। একটু ফুলেছে পৌষের পেটখানা। পৌষ এমনিতেই চিকন, তার এই অল্প পেট ফোলায় এখনও তেমন কিছুই বোঝায় না। এবারে বেশ সময় নিয়ে পৌষের পেটে চুমু খায় পার্বণ। তারপর নিজের মতো করে বলতে লাগে, বাবা, তোমার আশার প্রহর গুনছে আমার বাচ্চা। তোমার বাবা যতই ভণ্ডামি করুক, সে কিন্তু তোমার জন্য বেস্ট বাবা হবে।
হ্যাঁ, তবে তোমার বাবা কিন্তু বাকি বাবাদের মতো হবে না। তোমার মাকে যেমন জ্বালায় তোমাকেও জ্বালাবে, কিন্তু তোমার মায়ের থেকে কম। তোমার মাকে বেশি জ্বালাতে আমার ভালো লাগে। পার্বণে চুলের ভাঁজে হাত বুলায় পৌষ। ইদানিং এমন হুটহাট কাজগুলো করছে পার্বণ। পৌষের খুব ভালো লাগে। মা হওয়ার মধুর এই স্বাদ ওর কাছে দুনিয়ার শ্রেষ্ঠ অনুভূতি। পৌষের মুখে দেখা মেলে তৃপ্তির হাসি। সেই সাথে ওদের দরজার আড়ালে থাকা বাড়ির বাকি সদস্যদের মুখেও সন্তুষ্টমূলক হাসি। ফাল্গুন প্রথমে এসে পার্বণের এমন নিজের অনাগত সন্তানের সাথে কথা বলার দৃশ্য দেখেই চোখ দুটো জুড়িয়ে যায়। তৎক্ষণাৎ বাকিদের ডাকলে তারও এই দৃশ্য দেখার লোভ সামলাতে না পেরে হাজির হয়। রেগে পুরো বোম হয়ে আছে পোষ। আর রাখবে না। পার্বণের চারপাশে কতগুলো পিঁপড়া ঘুরঘুর করছে। আর এই ছেলেটাকেও আজ এত সুন্দর করে আসতে হলো। কই, পোষ যখন সাজতে নিল তখন পার্বণের সাফ সাফ কথা, পোষ ভুলেও সাজবি না, তোর দিকে কারো চোখ জানি না পড়ে। এসব ঢঙের কথা বলে নিজে ফিটফাট আর পোষকে সদরঘাট বানিয়ে নিয়ে এসেছে। এতক্ষণ সব মানা গেলেও একটু আগের কাহিনী পোষ মোটেই মানতে পারল না। পোষ দাঁড়িয়েছিল। পূর্ণার বনচাপা আসেনি, ওরা এখনো সুস্থ হয়নি। তো একটা মেয়ে কোথা থেকে এসে পোষের হাতে একটা লেটার গুঁজে দিয়ে বলে, তুমি তো পার্বণের কাজিন না? পোষ মুখ চোখ শক্ত করে জবাব দিল, হ্যাঁ। এই লেটারটা ওকে একটু কষ্ট করে দিয়ে দিও প্লিজ। আসলে আমার টেক্সটের কোনো রিপ্লাই দেয় না, সিন করে না। তুমি বলো না হয়। এই যুগের মেয়ে হয়ে আমি কিনা দিব লেটার? লেটার দিয়ে পগার পর মেয়েটা। এই মেয়েকে ঠিক চিনতে পারছে না বোস। হয়তো আর্টস কিংবা কমার্সের কেউ। কিন্তু এই মেয়ে পার্বণের নাম জানলো কেমনে, সেটাই তো বুঝতে পারছি না। মনে মনে এসব ভেবে যেই না চিরকুটটা খুলল, অমনি পৌষে দুই কান দিয়ে ধোয়া বের হওয়া আরম্ভ করলো। গেল গেল, ধৈর্যের শেষ বাঁধটাও ভেঙে গেল পৌষের। ও চিৎকার করে ডেকে উঠল ওর থেকে কিছু দূরে মাঠের মাঝে দাঁড়ানো পার্বণকে। পার্বণ! পৌষ এতদিন না আসলেও পার্বণ এসেছিল কলেজে। আর ছেলে মানুষ তো অল্পতেই সবার সাথে ভাব জমিয়ে ফেলে। আর পার্বণের কথা নাইবা বলি, এই ছেলে ভাব জমাতে ওস্তাদ। রাস্তায় যাকেই দেখে সেই কিছুক্ষণের মধ্যেই সে তার জিগরি দোস্ত। পৌষ যেখানে টিচারদের ভালো মতো চেনেও না, সেখানে পার্বণেদের টিকুচি গোষ্ঠী জেনে বসে আছে। আবার পার্বণকে সব টিচার চেনে, তাও ভালোভাবেই। সুতরাং অনুষ্ঠানের আয়োজনের ভার কিছুটা হলেও পার্বণের কাঁধে এসে পড়ে। ও সেই নিয়ে টিচারের সাথে কথা বলছিল। তখনই পৌষের চিৎকার শুনে ঘাবড়ে যায়। আকপিস না ভেবেই দৌড়ে পোষের কাছে যায়। এক দৌড়ে আসার কারণে হাঁপিয়েও যায়। হাঁপাতে হাঁপাতে উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে জান? কোনো অসুবিধা হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে আমাকে বল পাখি। তারপর পোষকে টেনে ছায়া জায়গায় দাঁড় করায়। পকেট থেকে রুমাল বের করে ওর মুখের ঘাম মুছিয়ে দেয়। দ্রুত পানি বের করে বলে, একটু পানি খা। পানির পিপাসা লাগায় পোষ পানি খেয়ে নেয়। ব্যাগের চেন খুলে সেখান থেকে একটা খাতা বের করে তারপর সেটা দিয়ে পোষকে বাতাস করতে করতে শুধায়, এখন বল তোর কি সমস্যা হচ্ছে? একদম চুপ থাকবি না পোষ? আরে বাবা, আমাকে বলতে তো দে। হুম, বল। হিজাবের তলা থেকে চুল বেঁধে রাখা ক্লিপটা একটানে খুলে ফেলে পোষ। ক্লিপটা মুখ দিয়ে ধরে রেখে তারপর ছেড়ে রাখা চুলগুলো হাত খোপা করে নেয় পোষ। মুখ থেকে ক্লিপটা নিয়ে সেটা এগিয়ে গিয়ে পার্বণের শার্টের সাথে আটকে দেয়। এতক্ষণ ধরে পৌষের কাজ দেখছিল। যখন দেখলো পৌষের চুলির ক্লিপ ওর শার্টে আটকাতে, তখন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে পৌষ আদেশের স্বরে ওকে বলে, খবরদার পার্বণ, এটা জানি তোর শার্ট থেকে না খোলে। এত সময় পর বুঝলো ম্যাডামের আসল কাহিনী। হেসে ফেলল ও। এটা যে পার্বণের প্রাপ্তির হাসি।